তোমরা তোমরা আবারও আজকে মদ খেয়ে বাড়ি ফিরে এসেছো। তোমাদের না আমি কতবার বলেছি মদ খাবে না। তোমাকে আমি বারণ করেছিলাম মদ খেতে, আজকে তোমাকে আমি ঘরে ঢুকতে দেব না। তুই কে রে? আমাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার তুই কে শালি? ও যদি কেউ না হয় তাহলে আমি এই বাড়ির কর্ত্রী, তোর মা। তোকে আজকে এই ঘরে ঢুকতেই দেব না। দেখো, অনেক ক্লান্ত লাগছে, এখন এসব নাটক দেখতে ইচ্ছে করছে না। সরো সামনে থেকে সরে যা বলছি, নাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে দেবো। ওকে মারবি কি রে? ওর তো কোনো কিছুই নেই, ওর কাছে সব কিছুই আমার কাছে আছে, কারণ ও আমার মেয়ে। তাহলে তোকেই কেটে টুকরো টুকরো করে ফেলবো। কিন্তু মায়ের কোনো কিছুই তো মায়ের কাছে নেই বাবা, মায়ের সব কিছুই আমার কাছে। উফ, আমি এদের যন্ত্রণায় পাগল হয়ে যাবো রে বাবা। তাহলে যা, দুজনেই দুজনার মধ্যে বসবাস কর, এই বাড়ি থেকে বিদেয় হ। চলো তো বাবা, দুটো কি ঘর থেকে বের করে দিয়েছি। একজনের পেরান যদি আর একজনের মধ্যে থাকে তাহলে এবার দুটোই মরবে। চলো। কি চাও, কি চাও তোমরা আমার কাছে? আমাকে ছেড়ে দাও, আমার কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করো। এই তোর কাছে কিছু নেই আমরা জানি, তোর কাছে কি আছে আমরা ভালোভাবেই জানি। যা আছে সব বের করে দে, বের করে দে, না হলে তোমরা তোমরা আমাদের ব্যাংকের কর্মচারী হয়ে আমাদের ব্যাংকের টাকা লুট করার জন্য আমাকে তাড়া করে বেড়াচ্ছ। আরে দে, ওসব ব্যাংক ট্যাক আমাদের দেখবার সময় নেই, আমাদের শুধু টাকা লাগবে, টাকা। আমরা জানি তোর কাছে ব্যাংকের অনেকগুলো টাকা আছে, সব কিছু বের কর। কখনো না, আমি এই টাকা দিতে পারবো না, কোনোভাবেই না। এই টাকা ব্যাংকের সম্পত্তি, এই টাকা দিয়ে দিলে ব্যাংকের নাম খারাপ হবে। আর টাকা না দিলে তোর জীবন খারাপ হয়ে যাবে। তোকে আমরা এখানেই মেরে মাটির তলায় পুঁতে রাখবো, কেউ কোনোদিন তোর লাশ খুঁজে পাবে না। লাশ কিরে? কেউ কোনোদিন কঙ্কালও খুঁজে পাবে না। এবার তাড়াতাড়ি টাকাগুলো বের কর বলছি, আর যত গয়নাগাটি পড়ে আছিস সমস্ত কিছু দিয়ে দে। তোমরা এমন করো না দয়া করে, এই টাকাগুলো নিয়ে গেলে আমাকে বসের কাছে কৈফিয়ত দিতে হবে, তখন আমি কি বলবো? এই টাকাগুলো দিয়ে তুই এখান থেকে দূরে পালিয়ে যা, তাহলেই তোর জন্য ভালো হবে। আর আমাদের নামও ভুলেও কাউকে বলিস না। আরে এত কথা কিসের? এই শীতের রাতে এখানে দাঁড়িয়ে থাকা যায় নাকি? তাড়াতাড়ি টাকাগুলো দে রে। এবার যা, তোকে ছেড়ে দিলাম, তোকে জানে মারলাম না। এখান থেকে দূরে পালিয়ে যা, আর যদি এখানে থাকিস তাহলে আমাদের কথা ভুলেও বলবি না। যদি বলিস কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব। না না, আমি অনেক দূরে চলে যাব। এখানে থাকলে সবাই ভাববে টাকাগুলো আমি আত্মসাৎ করেছি। বস আমাকে কোনোভাবেই ছাড়বে না, আমি দূরে চলে যাব। বৌমা, সামনে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, চলো আমরা সেখানে গিয়েই আশ্রয় নিই, না হলে আমরা আজকে রাতেই মারা যাব। হ্যাঁ মা চলো, বাইরে আর থাকতে পারছি না, যে শীত পড়েছে মনে হচ্ছে এখন জমে বরফ হয়ে যাব। কিন্তু কুঁড়ে ঘরটা কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে না? চারিদিকে জঙ্গলে ঘেরা, তার উপরে এই সম্পূর্ণ ঘরটা ছেয়ে আছে টমেটো গাছে। এত বড় গাছ আমি কখনোই দেখিনি। আমিও দেখিনি মা, সম্পূর্ণ গাছে শত শত টমেটো ধরে আছে। এটা কেমন ঘর বলো তো, আর কেমনই বা গাছ? সেটা নিয়ে চিন্তা করলে এখন হবে না, আমাদের এখন আশ্রয় প্রয়োজন। আমরা যদি এখানেও থাকতে পারি আমাদের জন্য অনেক ভালো হবে। সেটাই বরং ভালো হবে, চলো, আশেপাশে কেউ নেই, এখানে আমরা আশ্রয় নিলে কেউ আমাদের কিচ্ছু বলবে না, লোকালয় থেকে অনেকটা দূরে। ঘরটা কেমন ভুতুরে ভুতুরে মনে হচ্ছে, ভয়ে গা ছমছম করছে, তার উপরে কুয়াশায় কিছু ভালোভাবে দেখাও যাচ্ছে না। এখন সব ভয় ডর লাগলে হবে না মা, আমরা যদি এই শীতের রাতে সারা রাত বাইরে থাকি তাহলে সকাল হতে হতে আমরা জমে বরফ হয়ে যাব। ঠিকই বলেছ বৌমা, চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে শরীরটাকে গরম করার চেষ্টা করি। হায় রে, এত বড় বাড়ি, এত আরামের ঘুম, সব কিছু আজকে কিনা ফেলে রেখে এই জঙ্গলের ভিতর আশ্রয় খুঁজতে হচ্ছে, সবই আমাদের কপাল। ওমা, কেমন যেন নুপুরের একটা ছমছম আওয়াজ আসছে না? তুমি শুনতে পাচ্ছ না? আমি কি একাই শুনতে পাচ্ছি? বুঝতে পারছি না তো। আরে আমিও শুনতে পাচ্ছি। আমার কেমন ভয় লাগছে মা, এমনি তো এই জঙ্গলের ভিতরে থাকি, আশেপাশে কোনো লোকজন নেই, মনে হচ্ছে সত্যিই কোনো ভূত এসেছে।
দূর, কি যে বলো না তুমি, কতদিন ধরে এখানে থাকছি, একদিনও ভূতের দেখা পেলাম না। তাছাড়া ভূত টুত বলতে কিছু নেই। তাহলে যেন উপরে শব্দগুলো, ওগুলোকে হাওয়ায় ভেসে আসছে নাকি? আমি বলছি মা, দেখুন এখানে আসলেই ভূত আছে। ওই দেখো, ওই দেখো, ভূত এসে আমাদের দরজা ধাক্কা দিচ্ছে। আজকে আমাদের শেষ দিন গো মা। আরে ভয় পেও না, হয়তো বাইরে কেউ আছে, আমি বরং গিয়ে একবার দেখে আসি। না না, তুমি একদম দরজা খুলবে না, বাইরে যাবে না, নিশ্চয়ই বাইরে ভূত দাঁড়িয়ে আছে, তোমার ঘাড় মটকে দেবে। ভেতরে কেউ আছেন? দরজাটা একটু খুলুন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। ওই যে দেখো, একটা মেয়ের গলা। আমি দেখেছি এইসব রাতে ভূত পেতনি ঘুরে বেড়ায় আর মানুষের রূপ ধরে মানুষকে ফাঁসিয়ে দিয়ে যায়। আরে তুমি চুপ করো তো, আমি বরং গিয়ে দেখছি। ওরে মা, গোরে মা, হে তো দেখছি ভূত ঘরে ঢুকেই গেল। এই ভূত, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এভাবে অন্যের ঘরে ঢুকতে হয় নাকি? কাকে ভূত বলছো তুমি? আমি ভূত নই, আমি মানুষ। তুমি কে? কি করছো এখানে এত রাতে? আসলে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আশ্রয়হীন হয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছি, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। না মা, এই ভূতকে বিশ্বাস করো না, নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। আই, বাড়ির বাইরে যা। কি কথা বলছে? আমি কোনো ভূত নই, এই যে দেখো, আমি রক্তে মাংসে গড়া মানুষ। দেবে তো আমাকে আশ্রয়? কতদিন হয়ে গেল টাকাগুলো কামিনীর কাছে রাখতে দিয়েছি, আর কামিনীর কোনো খবর নাই। ফোনে কল করছি, কল ঢুকছে না। এদিকে আমি কি করব? স্যার, আপনি এখনো বুঝতে পারছেন না? আমি নিশ্চিত ওই মহিলা টাকাগুলো নিয়ে সটকে পড়েছে, না হলে ফোন বন্ধ রাখবার কোনো কথাই নয়। আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে স্যার। আপনি অযথাই এখনো সেই টাকাগুলোর জন্য অপেক্ষা করে আছেন। এটা কিভাবে সম্ভব? একজন ব্যাংকের কর্মচারী যার কাছে সব সময় টাকার হিসেব এবং টাকাগুলো থাকে, সে টাকাগুলো নিয়ে হাওয়া হয়ে গেল। হতেই পারে, হতেই পারে। ওই মহিলার টাকার দরকার ছিল, এই কারণেই টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। আপনার উচিত ছিল টাকাগুলো নিজের কাছে রাখা। এখন আমি ওপর মহলে কি জবাব দেব? আবার এতগুলো টাকা, সেগুলো কম টাকা নাকি? আমি পুলিশের সাহায্য নেব, তারপর এই মহিলাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেব। এখন আর সেসব করে কি লাভ? মহিলা কোথায় আছে, কোথায় চলে গেছে, আপনি তো কিছুই জানেন না। এত ঝামেলা আমার ভালো লাগছে না, যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে। দেখো তোমরা দুজনে কি করতে পারো। আমরা খোঁজবার চেষ্টা করছি স্যার, আপনি আমাদের উপরে গোটা বিষয়টা ছেড়ে দিন। হ্যাঁ স্যার, আমরা কথা দিচ্ছি, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এরপরেও যদি খুঁজে না পাই তাহলে তো আর কিছু করবার নেই। আবার এতগুলো টাকা, আমি ওপর মহলকে কি জবাব দেব কিচ্ছু বুঝতে পারছি না। এরপর আর কাউকে টাকা দেব না, আমি কাউকে না। বাবা, আমি বলেছি না আমি রান্না করতে পারবো না। এসব রান্না আমি কখনো করেছি নাকি? তুমি রান্না করবে? তুই রান্না করিসনি, তাহলে কি আমি রান্না করেছি? সব সময় তো তোর মা আর তোর বউ রান্না করতো, এখন আমি রান্না করব কিভাবে? হাতে যা টাকা পয়সা ছিল তা দিয়ে এতদিন বাইরে খেয়ে নিয়েছি, এখন টাকা পয়সাও ফুরিয়ে গেছে। এখন কি করব? রান্না কে করবে শুনি? কেন কেন তুই করবি? তুই আমার সন্তান, তোর উচিত বাবাকে রান্না করে খাওয়ানো। হ্যাঁ, এসব আবেগী কথা বলো না, আমি তোমার ছেলে। প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব থাকে তাদের সন্তানকে দেখে রাখা, খেয়াল রাখা। তুমি রান্না করবে? আমাকে পাগলা কুত্তায় কামড়েছে নাকি যে আমি বাড়ির সমস্ত কাজকর্ম করব, রান্না করব? আমি এসব কিচ্ছু করতে পারবো না, সমস্ত রান্না বান্না তুই করবি। বললাম তো আমি করব না, তুমি করবে। আমি করব না, তুই করবি, তুই তুই এই বাবা রে, এটা তুই কি করলি? তুই আমাকে শেষমেশ মারলি। আমি তোর বাপ রে, তুই আমাকে মেরে মাথা পাঠিয়ে দিলি। উরে বাবা, তুমি আবার আমার মাকে বের করে দিতে পেরেছো, আমার বউকে বের করে দিতে পেরেছো, আর আমি তোমার মাথা বাড়াতে পারবো না? সে তো তুইও তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, এখন আমার মাথা পাঠিয়ে দিলি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি রে।
শিক্ষার কথা বলো না বাবা, আমার যে শিক্ষা নেই সেটা আমি ভালোই জানি। ছোটবেলা থেকে তুমি শিক্ষা দাওনি ভালো। তোর কোনো দিন ভালো হবে না। নিজের উপরই এখন আফসোস লাগছে কেন আমি তোকে ভালো শিক্ষা দিতে পারিনি। যাও তো, চল দে, মাথা খারাপ করো না আমার, চল তো সব। দেখ, আমি বেশি কাজ করেছি তাই আমি টাকার ভাগ বেশি নেব। তুই একটু কম নে, তাহলেই তো হয়। তুই তো কম কাজ করেছিস। কম কাজ করেছি মানে বি? এই এই আমি আবার কোথায় কম কাজ করলাম? সমান সমান কাজ করেছি, সমান সমান ভাগ নেব, ঠিক আছে? যদি সমান ভাগ নিতে চাস তাহলে সোনার গয়নাগুলো আমি নিয়ে যাই, তাহলে টাকার ভাগ তুই আর আমি সমান ভাগে নিতে পারবো। এটা আবার কেমন কথা? সোনার গহনা হোক বা টাকা হোক সব কিছুই সমানে সমানে ভাগ হবে। সমান কেন হবে? আমি তোর থেকে বড় এবং আমি বেশি কাজ করেছি, তাই আমি বেশি নেব, তুই কম নেবি। তুই কেন বুঝতে পারছিস না? এটা কেমন হিসেব করছিস তুই? হ্যাঁ, আমি কি বুঝতে যাব? তুই নিজে বসবার চেষ্টা কর। আমি তো তোর থেকে বেশি চাইনি, সমান সমান চাইছি। দেখ, আমার কথা মেনে নে, না হলে কিন্তু না হলে কি করবি তুই? না হলে যতটুকু ভাগে পাওয়ার কথা ততটুকু পাবি না তুই। কাজ করেছি তোর সাথে আমিও, তাহলে আমি ভাগ পাবো না কেন? এটা কি মগের মূল্য পেয়েছিস নাকি? অনেক বোঝানোর চেষ্টা করেছি তোকে, কিন্তু তুই কোনোভাবেই বুঝতে চাইছিস না। ঠিক আছে, এবার দেখ কিভাবে বোঝাতে হয়। কি করলি তুই এটা? আমি তোর বন্ধু, তোর সাথে কত কাজ করেছি, তুই শেষে কিনা বেশ করেছি, যখন বোঝাতে চেয়েছিলাম তখন বুঝিসনি। এবার দেখ কেমন লাগে। এর সমস্ত টাকা পয়সা সোনা গয়না সব আমার, সব। আজকে হয়তো তুই সবকিছু নিয়ে জিতে গেলি, তবে দেখবি এমন দিন আসবে যেদিন তুই এই পাপের শাস্তি অবশ্যই পাবি। কি আপনি কি আপনার এই অবস্থা কেন? এখানে এসে এভাবে পড়ে আছেন কেন? আমাকে একটু জল দেবে গো? কড়া রোদে তৃষ্ণায় আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। আমাকে একটু জল দাও, দয়া করো। আপনি এভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনার বাড়ি কোথায়? আমাকে আমাকে আবার ছেলে মাথা ফাটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর যাওয়ার কোনো জায়গা নেই আমার, তাই আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আহারে, আজকালকার ছেলে পেলে বড়ই খারাপ। নিজের বাবার উপরে কেউ এমন অত্যাচার করে? কিন্তু এই ঘন জঙ্গলে এতটুকু ঘরে তুমি কি করছো মা? তোমার বাড়ি কোথায়? তুমি কি এখানেই থাকো? এখানে আমি একা থাকি না, আমার সাথে আরো দুজন আছে। আমরা তিনজন মিলে এখানে থাকি, আর এই যে সামনে জমিগুলো দেখছেন, এখানেই চাষবাস করি। ভালো ভালো, আমাকে একটু আশ্রয় দেবে মা? তোমাকে দেখে খুব ভালো মনে হচ্ছে, আমাকে একটু দাও না আশ্রয়, আমি আর চলতে পারছি না। আমি আশ্রয় দেব, কিন্তু আমি তো নিজেই এখানে আছি, আমি কিভাবে আশ্রয় দেব? তোমার সাথে যারা আছে তাদেরকে বলে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দেবে। দেখতেই তো পারছো আমার অবস্থা তেমন ভালো নয়। আমি তাদের সাথে কথা বলে দেখতে পারি, দেখি তারা কি বলে। চলুন আমার সাথে। তুমি খুব ভালো মা, তুমি যদি তাদেরকে একটু ভালোভাবে বোঝাও তাহলেই তারা হয়তো আমাকেও আশ্রয় দেবে। আমি তোমাদের সব কাজকর্ম করে দেব। তোমরা তোমরা দুজন এখানে, তার মানে তোমরা এখানেই আছো? আর আমি তোমাদেরকে কত জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। তোমার এই অবস্থা কেন? তুমি পথে পথে ঘুরছো কেন এভাবে? তোমরা একে অপরকে চেনো নাকি? তোমাকে বলেছিলাম না আমার শ্বশুর আর স্বামীর কথা? সেই মাতাল শ্বশুরই হলেন ইনি। ক্ষমা করো, দয়া করে আমাকে ক্ষমা করো, আমি আর এমন করব না। আমি পাপ করেছি, পাপের শাস্তি পেয়েছি। তোমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মাথা ফাটিয়ে। বেশ করেছে, এতদিনে একটা কাজের কাজ করতে পেরেছে আমার ছেলেটা। ছোটবেলা থেকে যে শিক্ষা তুমি দিয়ে বড় করেছো, সেই শিক্ষায় আজকে তুমি নিজেই শিক্ষা পেয়েছো। ক্ষমা করো আমাকে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে দয়া করে আশ্রয় দাও,
আমি আর চলতে পারছি না। এমন হতে থাকলে আমি মরেই যাব। সেদিন রাতে আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তোমরা। একটা বার চিন্তা করনি যে তোমার স্ত্রী আর বৌমা এই শীতের রাতে কোথায় গিয়ে থাকবে? এরা কিভাবে চিন্তা করবে? এরা মানুষ নাকি? এরা হলো অমানুষ। আমরা শীতের রাতে কতই না কষ্ট করেছি। দেখো, পেছনে যা হয়েছে তা তো হয়েই গেছে। যখন কাকু নিজের সমস্ত ভুল বুঝতে পেরেছে আর ক্ষমা চাইছে, তোমরা কাকুকে ক্ষমা করে দাও আর এখানেই আশ্রয় দাও। এই লোকটাকে আশ্রয় দেওয়ার মতো বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। দয়া করো গিন্নি। আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তুমি বেদবা হয়ে যাবে তো। মা, বাবা নিজের মন থেকে ক্ষমা চাইছে। বাবাকে এবার অন্তত ক্ষমা করে দাও, আমি বলছি। ঠিক আছে, তুই যখন আমাকে বলছিস, আমি তো আর না করতে পারি না। আমি এবারের মতো এই লোকটাকে ক্ষমা করে দিলাম। দেখুন কাকু, সবাই কিন্তু আপনাকে ক্ষমা করে দিয়েছে। এরপরে এরকম কোনো কাজ আপনি আর করবেন না। এবার থেকে আপনি এখানেই থাকবেন আর আমাদের চাষবাসে সাহায্য করবেন। এই টাকা পয়সা স্বর্ণগুলো কোথায় যে রাখবো কিছুই তো বুঝতে পারছি না। ভেবেছিলাম এই কুঁড়ে ঘরটায় আশ্রয় নেব, কিন্তু এ তো দেখছি দরজা বন্ধ। ভেতরে কেউ আছে নাকি? ধুর, অন্ধকারে হাতে নেই একটা টর্চ, কিছু তো দেখতে পাচ্ছি না। যাই হোক, এই অন্ধকার ঘরে জঙ্গলে কেই বা থাকবে? এ ঘরে মনে হচ্ছে বহুদিনের পুরাতন ঘর বলে দরজাটা শক্তভাবে আটকে আছে। কি করব এখন? খুব ঘুম পেয়েছে, একটা কাজ করি, এই টাকাগুলো এই ঘরের কোণায় ভেতরে রেখে দিই আর এখানেই ঘুমিয়ে পড়ি। কালকে সকালে না হয় ভালোভাবে চারিদিকটা দেখা যাবে। না জানি ভোলাটার কি অবস্থা। যদি বেঁচে যায় তাহলে স্যারকে সবকিছু বলে দেবে। তার চেয়ে বরং আমিও ওই কামিনীর মতো পালিয়ে যাই। টাকাগুলো নিয়ে দূরে গিয়ে এই টাকাগুলো দিয়ে আরাম আয়েশ করে জীবন কাটাবো। আমি কোথায় এলাম? আমি তো অন্য জায়গায় ছিলাম ঘুমিয়ে, এখানে কিভাবে? তুই ঠিক জায়গাতেই আছিস। গত রাতে যেখানে ছিলি সেখানেই আছিস। ভালোভাবে চোখ খুলে তাকিয়ে দেখ। তুমি এখানে এখানে কিভাবে এলে? আর আমি বা তোমার সামনে? ছেড়ে দাও, নইলে আমি স্যারকে সবকিছু খুলে বলে দেবো। আগে তুই আমার হাত থেকে ছাড়া তো পা, তারপর স্যারকে গিয়ে সব কিছু বলিস। এটাই সেই বদমাশের একটা, তাই না? যে তোমার সাথে বদমাইশি করেছিল, ছিনতাই করেছিল। বল বল, সেই টাকা পয়সাগুলো কোথায়? না 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 না, আমি কোনোভাবেই বলবো না। আমি সেই টাকার খোঁজ নেবো না। আমি সেগুলো আমি কষ্ট করে উপার্জন করেছি। ওরে আবার পরিশ্রমী দিনমজুর ভাই, তোর সাথে আরেকটা কোথায় রে? আর টাকাগুলোকে বের করবি, নাই লাঠির আঘাত মেরে তোর মাথা ফাটিয়ে দেব। না 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 না, আমি 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 বলছি সে টাকাগুলো কোথায়? ওই তো তোমাদের ঘরের যে ফাঁকা জায়গাটা আছে ওখানেই ঢুকিয়ে রেখেছি আমি। এই তো, এবার পথে এসেছিস বাছা। আর কখনো খারাপ কাজ করবি? দেখতে পেলি তো খারাপ কাজের ফল কি হতে পারে। আমি এর শেষমেশ ওদের হাতে এসে পড়লাম। দূরে পালাতে গিয়েও পালাতে পারলাম না। এবার তো আমি সবকিছু দিয়ে দিয়েছি, এবার আমাকেও ছেড়ে দাও। কোনোভাবেই তোকে ছাড়বো না। তোকে এখানেই থাকতে হবে আমাদের সাথে, আমাদের কাজের লোক হয়ে। তোকে আমরা যা বলবো তোকে তাই করতে হবে। না না, আমি কাজ করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, অনেক দূরে চলে যাব। কি বললি তুই? এমন মার মারবো না, দিনের বেলাতেও চোখে জোনাকি পোকা দেখবি। বল বল, আজকে থেকে আমাদের সব কথা শুনে চলবি। আমরা যত কাজ করতে বলবো সব কাজ তুই করবি। আজকে থেকে তুই আমাদের গোলাম হয়ে থাকবি। না হলে তোকে তো এখান থেকে ছাড়বই না, উল্টে 3 বেলা ভাতের বদলে মার দেব। তোমরা আমার সাথে এমন কেন করছো? আমার সাথে তোমাদের কিসের শত্রুতা? তাহলে তোরা আমার সাথে সেদিন অমন করলি কেন? কিসের শত্রুতা ছিল তোদের সাথে? সেসব কথা এখন বাদ। এখন তুই বল আমাদের কথা শুনে চলবি কিনা, তাহলে তোকে এখনই ছেড়ে দেব। 3 বেলা ভালো খাবারও খেতে পারবি। কি আর করা, হাতে কোনো উপায় নেই। ঠিক আছে, আমাকে ছেড়ে দাও। আজকে থেকে তোমাদের সমস্ত কথা মেনে চলবো। আরে বিক্রম ভাই, তুমি তো বিক্রম ভাই তাই না? আমি ঠিক জায়গায় এসেছি কিনা বলো? আমি তো বিক্রম, কিন্তু তুমি কে ভায়া? তুমি এখানে কেন এসেছো? আরে আর আমাকেই বা চেনো কিভাবে? ভাবির মুখে তোমার কথা এত শুনেছি যে তোমার কাছে না এসে আর পারলাম না। কত প্রশংসা শুনেছি তোমার। প্রশংসা? আর ভাবি কে? কার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমি এসেছি, তোমার সমস্ত পরিবার যেখানে থাকে আমি সেখানেই থাকি।
তোমার বাবা মা বউ যেখানে আছে সেখানেই কাজ করি আমি। ব্যাপারটা কি একটু খুলে বলো তো আমাকে। আর বলো না, এসেছি তোমার সাথে দুঃখের কথা বলতে। নিশ্চয়ই তুমি আমার দুঃখটা বুঝবে। তোমার মা বাবা বউ কেউ তো আমার দুঃখ বোঝে না। তোমার আবার কিসের দুঃখ? আমি তো তোমার পরিবারের সাথে কাজ করি, সেখানে আমাকে দিন রাত খাটায়। কি যে করব কিছু বুঝি না। এত কাজ করি তবুও তাদের মন পায় না। তাই তো তোমার সাথে একটু দেখা করতে এলাম। তুমি আর মানুষ খুঁজে পেলে না? শেষে কিনা গেলে ওদের কাছে। ওরা তো অমানুষ। অমানুষের থেকেও বেশি। নাহলে তোমাকে একা রেখে সেখানে খুশিতে থাকতে পারে নাকি? আমি এসেছি তোমাকে একটু সঙ্গ দিতে। তুমি তো বড্ড ভালো ছেলে। ওদের ওখানে কাজ করছো কেন? আমি তো আর নিজের ইচ্ছাতে কাজ করছি না, আমাকে জোর করে বন্দি করে কাজ করানো হচ্ছে। তুমি আমাকে এই অবস্থা থেকে বাঁচাও। আমি কিভাবে বাঁচাবো বলো? বাঁচালে শুধুমাত্র তুমিই বাঁচাতে পারবে। তুমি একটু ভেবে দেখো। আজকে আমি চলি, তুমি ভেবে রেখো। আমি আমি আবার তোমার সাথে এসে এ বিষয়ে আলোচনা করব। বলো ভাই, তোমার এখন কি অবস্থা? অনেক দিন তো হয়ে গেল ওখান থেকে। এখন আর যাবে না নাকি? ওরা আমাকে যে কষ্টগুলো দিয়েছে, সে কষ্টগুলো ওদেরকে ফেরত দিয়ে তবেই আমি সেখান থেকে বিদায় নেব। তুমি আমাকে সাহায্য করবে কিনা বলো? অবশ্যই করব। আমার পুরো পরিবার আমাকে ছেড়ে এত শান্তিতে বসবাস করবে, আর আমি তাদের কোনো ক্ষতি করব না, সেটা হতে পারে না। আমিও তো সেটাই বলি। দেখো, যদি কোনো কিছু পেতে হয় অবশ্যই কোনো কিছু হারাতে হয়। তাই ওদের ক্ষতি করে তুমি যদি পরিবারও হারিয়ে ফেলো তবুও কিন্তু মানসিক শান্তি পাবে। এই বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি। আমার ইচ্ছে আছে সবাইকে একদম নিঃস্ব করে দেওয়া। আমি তোমার সাথেই আছি ভাই। ওদেরকে আমি আমার ইচ্ছা মতো পেটাবো। এরপর যা হওয়ার তা আমি পরে দেখে নেব। আমার নিজস্ব অনেক টাকা পয়সা আছে, বুঝলে তো। সাথে কিছু স্বর্ণের গহনাও আছে যা ওরা আত্মসাৎ করে নিয়েছে। কি বলছো ভাই? তোমার কাছে এত কিছু থাকবার পরেও তুমি ওদের কাছে এরকম গোলাম হয়ে থাকছো? তা নয় তো কি। তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে তোমাকে টাকা পয়সা এবং স্বর্ণের ভাগও দেব। তুমি আরামসে চলতে পারবে ব্যাংকের টাকায়, বুঝতে পারলে তো। তাহলে আর কি ভাই, এত বড় সুযোগ আমাকে দিলে তুমি, আমি এটা হাতছাড়া করি কিভাবে? তাছাড়া বেশ কয়েকদিন হয়ে গেল মালপানি খাই না। এবার টাকা দিয়ে ভালোই জমিয়ে মালপানি খাবো। তাহলে চলো, আর দেরি করে লাভ নেই। আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এরপর দুজনে মিলে ওদের সর্বহারা করে দেব। চলো চলো ভাই, আমার যা ধৈর্য কুলাচ্ছে না। বিক্রম, তুই তুই এখানে কি করতে এসেছিস? আর বাবলু তোর সাথে কিভাবে? বাবলু, তুই কি করেছিস? সত্যি করে বল তো। তোকে আমার একদম বিশ্বাস হয় না। এতদিন আমাকে একা পেয়ে অনেক খাটিয়েছো তোমরা। নিজেদের গোলাম বানিয়ে রেখেছো, আমার টাকা পয়সা আত্মসাৎ করেছো। এবার দেখো আমি কি করি। দেখো বিক্রম, এটা আমাদের ব্যাপার। তুমি এর মধ্যে ঢুকতে এসো না। তুমি বাড়ি ফিরে যাও। বাড়িতে ফিরে যাওয়ার জন্য তো আমি আসিনি। তোমরা সমস্ত পরিবার আমাকে একা করে দিয়ে এখানে এসে আরামে দিন কাটাবে, সেটা তো হতে পারে না। কী সব বলছিস তুই? তুই নিজেই তো আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। বিক্রম, তুই বাড়িতে ফিরে যা। আমরা এখানে ভালো আছি। তুই তোর বাড়িতে গিয়ে ভালো থাক। এই সব কিছুর মূলে তুমি নিজেই দায়ী। নিজে তো মাতাল ছিলেই, আমাকেও মাতাল বানিয়েছো। তারপর পরিবারটা ভেঙে গেল। আমি তোমাদের কাউকে ছাড়বো না। আরে এত কথা বলছো কেন ভাই? ওদের সবকিছু ভেঙে গুড়িয়ে দাও। ওদেরকে নিঃস্ব করাই আমাদের একমাত্র কাজ। তোমাকে আমি টাকা দেবো বলেছি না? না, এটা তুই কি করলি বিক্রম? তুই তোর বাবাকে মেরে ফেললি। তুই একটা খুনি। তোকে আমি আমার এই পেটে জন্ম দিয়েছিলাম। এটা কি করেছো তুমি? নিজের বাবাকে নিজেই খুন করে দিলে। ছি 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 ছি, তুমি একটা খুনি। বাবা, বাবা! আরে দাঁড়িয়ে আছো কেন? যা হয়েছে ভালোই হয়েছে, সবকিছু লুট করে নিয়ে চলো। উপরওয়ালা তোকে এখনো বাঁচিয়ে রেখেছে কেন রে? এত কিছুর পরেও তোকে নিয়ে যেতে পারে না? আমার মনে হয় পৃথিবীতে একমাত্র মা আমি, যে নিজের ছেলের মৃত্যু কামনা করছি। মর তুই, মর। মরে গিয়ে আমাদের শান্তি দে। এটা তুমি কি করলে বিক্রম ভাই? আমাদের হাতে কত বড় একটা সুযোগ ছিল, আর তুমি সেই সুযোগ কাজে না লাগিয়ে এভাবে চলে এলে। আমি আমার নিজের হাতে বাবাকে খুন করে ফেলেছি। আমি একটা খুনি। আমি ছেলে হিসেবে কলঙ্ক। যা করেছো ভালোই করেছো। তোমার বাপ মাতাল।
মাতাল হলেও তিনি আমার বাবা ছিলেন। ছোটবেলা থেকে বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো, আর আমি কিনা সেই বাবাকে মেরে ফেললাম। যা ঘটবার্তা ঘটে গেছে, এখন চলো, আমাদের হাতে আরো সুযোগ আছে। আমরা এখন গিয়ে সবকিছু লুট করতে পারি। না না, আমি কোনো কিছু লুট করতে পারবো না। আমি আর সেখানে কখনোই যেতে পারবো না। এটা কি বলছো তুমি? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যর এতটা কাছে আসবার পরেও আমরা এভাবে পিছিয়ে যাব? দেখো, আমি কিন্তু তোমাকে বলছি, অনেক টাকা দেবো তোমাকে আমি। আমার কোনো টাকা লাগবে না, আমি তোকে সেখানে যেতে দেব না। আজকে যা কিছু ঘটেছে তোর কারণে, তুই আমাকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে এসেছিস। এখন সব আমার দোষ দিচ্ছ কেন? আমি কি করেছি আবার? তুই আমার বাবা মায়ের ব্যাপারে আমার মাথায় বিষ ঢুকিয়েছিস। আমি ওদের আর কোনো ক্ষতি তোকে করতে দেব না। তুই কি ভেবেছিস তোকে আমি এমনিতেই তেল দিচ্ছি? জানিস না আমি কি করতে পারি? আমি এই টাকার জন্য একজনকে খুন করে তবেই এখানে এসেছি। এখন যদি তোকেও খুন করতে হয় আমি তাই করব। তারপরে ওদের সবাইকে আমি মেরে ওই টাকা নিয়ে তারপর এখান থেকে যাব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বন্ধুরা, বলো তো এই গল্পে অভিলাষকে কে খুন করেছিল?